তোমার কর্ম কেবল আর কিছু নয়, কর্ম কেবল আর কিছু নয়, আঁকা আঁকি মুছামুছি। এবার একটু এমন একজনের কাছে যেতে চাই যার আসলে বুক ফাটে তো মুখ ফোটে না, আমাদের সোহাগ নুরি। আপনার ব্যাপারে কিন্তু অনেক অনেক অভিযোগ আছে যে আপনি সহজে কথা বলেন না, নিজের মধ্যে অনেক কিছু চাপিয়ে রাখেন। কিন্তু আজকে আপনাকে কথা বলতেই হবে, জানাতেই হবে, এই অডিশন বুথ পর্যন্ত আপনার গানের জার্নিটা কেমন ছিল? 2019-এ মনে হয় একটা ম্যাজিক বাউলিয়ানার একটা আমাদের প্রতিযোগিতা তৃতীয় হয়েছিল। আসর। হ্যাঁ, তখন এটা দেখে আমার একটা চিন্তা চেতনা জাগে যে আমিও এটাতে অংশগ্রহণ করব, বাহ। কিন্তু কোন সময় হয় এটা জানি না, তো কার কাছ থেকে জানবো সেটাও বুঝি না। এরকম আস্তে আস্তে সময় চলে যাচ্ছে, আর আমি টুকটাক প্রোগ্রাম করতেছি সংসার নিয়ে, এভাবে সময় যাচ্ছে। যেতে যেতে 2022-এও চলে গেল, দেখলাম টিভিতে শুরু হয়ে গেছে ম্যাজিক বাউলিয়ানা, তাহলে আমি আর তো সময় পাবো না, আচ্ছা গেল। তারপরে 25-এর বেলা যেটা হলো, আমার উস্তাদ যিনি মায়ারানী মা, ওনার আরেকজন ছাত্র আছে, ওনার নাম হচ্ছে অন্ধ রাসেল নুরি, ওনার দৃষ্টি শক্তি নাই। তো উনি হঠাৎ করে মানে ফোন দিয়ে বলতেছে, মানে এর আগে ওনার সাথে একটা আলাপ ছিল যে আমি এটা করতে চাই, ম্যাজিক বাউলিয়ানায় অংশগ্রহণ করতে চাই। উনি হঠাৎ করে আমাকে একটা নাম্বার দিয়ে বললো, তুই তো অংশগ্রহণ করতে চাস বাবা, তাহলে এটা দিয়ে এভাবে এভাবে তুই রেজিস্ট্রেশন কর। তখন আমি এটা করলাম, তারপর রেজিস্ট্রেশন হলো। তারপরে যেদিন ঢাকা জোনের প্রথম অডিশন হয়, এর আগের দিন রাত্রে আমি প্রোগ্রামে ছিলাম, ওইরকম টাকা পয়সাও ছিল না। চিন্তা করলাম যে প্রোগ্রামে গেলে হয়তো কিছু টাকা পয়সা হবে, ঢাকা গেলে টাকা পয়সার প্রয়োজন, এরকম একটা চিন্তা করে আর কি প্রোগ্রামে গেলাম। তো সেটাই হয়েছে, আসা যাওয়ার খরচ এবং টাকা সেটাই হলো। আসলাম, আসার পরে একটা মজার ঘটনা হচ্ছে, 7টার আগে আমি ঢুকে পড়ছি, যাই দেখি কেউ নাই। চিন্তা করলাম আমি কই আসলাম, ভুল আসলাম না তো। আবার এখানে যারা আর কি গার্ড দেয়, পাহারাদার, তারা ছিল, তাদেরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এখানে কি ম্যাজিক বাউলিয়ানার অডিশন কিনা? হ্যাঁ অডিশন। ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে এই ব্যানারগুলো আছে, তখন বিশ্বাস মানে তার মানে সেই ভোর 7টা থেকে আপনি হ্যাঁ। আমাদের অডিশন জোনে ছিলেন। হ্যাঁ। বাহ। মানে সর্বপ্রথমই আমি যাওয়ার সময় মাত্র 2-3 জন লোক ছিল, আর সর্বপ্রথম যাকে দেখলাম উনি একজন অদ্ভুত মানুষের মতো দাঁড়ায় আছে, এদিক ওদিক দেখতেছে, কিছু বলতেছে না। মানে ওনার লম্বা চুল আছে, আর চুলগুলো এইখানে একটা খোপা করা। আমি শুধু ওনার দিকে চাই আছি যে উনি কে হতে পারেন, আসলে বিচারক না কি, কিছুই বুঝতেছি না। উনি হচ্ছেন আমাদের জুবাইর স্যার। জুবাইর ভাই, আমিও সেটাই ভাবছিলাম। যাই হোক, মানে তখন অদ্ভুতের মানে চুপ করে পকেটের মধ্যে হাত দিয়ে এরকম ভাবে আর কি দাঁড়ায় আছে। আমি শুধু ওনাকেই দেখতে, উনি কে হবেন, কি করবে, কি সমস্যা, কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, তখন আবার মোটামুটি আস্তে আস্তে টাইম যেতে যেতে ক্ষুধাও লাগলো, বাড়ি থেকে একটু খেয়ে আসলাম। তারপরে যখন সব কিছু হলো, ভূতে যাওয়ার সময় যখন সিরিয়ালে বসা হয়, বসতে বসতে তখন ভাবতেছি কি গান করা যায়, তখন মনে মনে 2-3টা গান সিলেক্ট করলাম। হঠাৎ করে জানালার পাশ দিয়ে একটু ফাঁকা ছিল, ওই দিক দিয়ে আমার চোখটা যায়, মানে আমার নজরটা ওই দিক দিয়ে যায়। তখন হঠাৎ করে দেখি 2জন বিচারক, তার মধ্যে লাভলি আম্মাকে দেখলাম। তখন উনি যে লাভলি দেব আমি চিনি না, ওনার পাশে যে ছিল ফকির চান ভাই, ওনাকে আগে থেকে চিনতাম। তখন একটু সাহস হলো, কিন্তু সাহস হলেও যখন আমি দরজা দিয়ে ঢুকি, তখন টোটাল ব্যাপারটা উল্টা হয়ে গেল। আমি আবার ভয় পাইতেছি, আমার ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে, নার্ভাস ফিল, একেবারে গান করতে পারতেছি না। যাই হোক, ওনারা সাহস দিলেন। আমি এখানে একটু বলি, প্রথম যখন সে এসে ঢুকলো, ওর না চোখের দিকে তাকিয়ে আমার কেমন জানি একটা মনে হচ্ছিল, একটা হয় না কিছু কিছু মানুষকে দেখলে একটা ভালো লাগা কাজ করে মনের মধ্যে। সে এসে গান ধরলো, আমি কিন্তু ওর মানে প্রথম 30 সেকেন্ডে বুঝতে পারছিলাম যে সে গাইতে জানে, কোনোভাবে সে গাইতে পারছে না। তখন যখন সে ওই জায়গায় নার্ভাস ফিল করলে যেটা হয়, গলার স্বর নড়ে যায়, তখন আমি বললাম যে তুমি কি ভয় পাচ্ছ? তখন আস্তে করে ফকির চান আমাকে বললো যে সে খুব ভালো গাইতে পারে, আম্মা কেন জানি আজকে গাইতে পারতেছে না। আমি বললাম দাঁড়া, তারপরে ওকে একটু আশ্বস্ত করলাম যে বাবা ঠিক আছে, তো এইটা বাদ দে, অন্য আরেকটা গা। আচ্ছা, আমি একটু জানতে চাই যে সোহাগ নুরির গান শুনে কি লাভলি দেব সেই দিনও কান্না করেছিল? একদম। তার মানে তখন আমি তো দেখতে পাচ্ছি স্টুডিও রাউন্ডে আসার পর থেকে প্রত্যেকটা রাউন্ডে ওয়াসির টিমে সোহাগ নুরি, বাট লাভলি দেব কান্না করে। আমি পাশে থেকে কত বোঝানোর চেষ্টা করি, ও কান্নার মধ্যে আছে। তো জার্নিটা কিন্তু শুরুর থেকেই, কিন্তু আর কি করার থাকে। শুধু এইটা না, আমি যতদূর জানি যে লাভলিদের বুথে যখন পড়ে, ও একটা গান গেয়েছিল যেটা সখী সাজাও কুঞ্জ গাথামালা। সাজাও কুঞ্জ গাথুমালা, সেই গানটি দিদির বাবা গাইতেন। ওনাকে গাইতেন এবং ওনাকে শিখিয়েছিলেন।
তো এর জন্য আমার সাথে পরে শেয়ার আবেগপ্রবণ করছে হয়ে হ্যাঁ, গেছে। আবেগপ্রবণ হয়ে। মানে এমন ভাবে কানেক্ট হয়ে গেলাম ওই গানের সাথে, তখন আমি সোহাগনীর মধ্যে আমি বাবাকেই দেখতে পাচ্ছি আসলে, যেটা হয় গানের ব্যাপারে। এবং পরবর্তী মানে রাউন্ডে যখন আমরা বসলাম চারজন, তো এই ফাঁকে দিদি মানে একটা কথা বলছিল, আমি আমার মনে পড়ে যে একটা ছেলে আছে খুব দারুণ গায়। আমি আসলে ওই পরবর্তী রাউন্ডে যখন গান শুনি ওর, তখনই আমি মানে ওর গানের সুরের মধ্যে যে একটা মাদকতা তৈরি হয়েছিল আর কি, আমি দিদির কথায় আমি মানে সত্যিই সেটা প্রমাণ পেলাম পরবর্তীতে। তারপর তো সিলেকশন হয়ে সেকেন্ড রাউন্ডেও কিন্তু যখন গাইছিল না আমার গুজবাম হচ্ছিল, মানে তো গিয়েছিল না সেকেন্ড রাউন্ডে আরেকটা গান মনমোহন দত্তের একটা গান। মনমোহন দত্ত। ছিল সোহাগ। কোনটা ছিল সোহাগ? ওটা হচ্ছে পরম কেবল আর কিছু নয়, আঁকা আঁকে মুছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি। তাজ্জব হয়েছে। হ্যাঁ, এইখান থেকে শুনি আবার। হ্যাঁ একটু শুনি তো, একটু শুনি গানটা আমরা। গানটা একটু শুনে দেখি আমরা। তোমার কর্ম কেবল আর কিছু নয়, কর্ম কেবল আর কিছু নয়, আঁকা আঁকি মুছামুছি দেখে আমি তাজ্জব হয়েছি। বাহ, বাহ, কেউ না ভাই আবার কান্না শুরু করবে। আমরা আজকে আনন্দে আছি, আর কান্নাকাটি চাই না।